রাজনীতিতে নারীর উপস্থিতি বাড়লেও কমছে না অনলাইন সহ নানা হয়রানি, চলে চারিত্রিক কাটাছেঁড়া। ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ। ক্যাম্পাসে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। ঋণ কেলেঙ্কারিতে ধুঁকছে অগ্রণী ব্যাংক। শীর্ষ 20 খেলাপির কাছে আটকে আছে 13,000 কোটি টাকা। ইজারার শর্ত ভেঙে নাটোরের পদ্মায় অপরিকল্পিত বালু উত্তোলন, হুমকিতে রূপপুর পারমাণবিক প্রকল্প। এবং যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ানোর দায়ে 1 বছর কারাদণ্ডের বিধান ডোনাল্ড ট্রাম্পের, মার্কিনীদের কড়া সমালোচনা। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মশিউর অনিক। নারী হলেই থাকতে হবে ঘরে, এই শিকল ভেঙে বারবার নারীরা বেরিয়েছে ঘর থেকে বহুবার। আদিকাল থেকেই, অর্থাৎ নিয়ন্ডারথেল হাইডেলবার্গের সেই শুরু থেকেই নারীরা ছিল ক্ষমতার চূড়ান্ত মসনদে। কিন্তু সেই নারীদেরকেই এখনও এক যুগের সাথে রাজনীতিতে উপস্থিতি বাড়ালেই বাড়ে হয়রানির গল্প। রাজনীতিতে নারীর যাত্রা এতটা কঠিন হওয়ার কারণ কি, সে পথ দেখতে চেষ্টা করেছেন সহকর্মী মেহেরিন আনি। প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিলেন সম্মুখ সারির বিপ্লবী। প্রীতিলতার উত্তরসূরিদেরই মুক্তিযুদ্ধ থেকে 24-এর গণঅভ্যুত্থানে সম্মুখ সমরে দেখা গেছে। বাংলাদেশের ইতিহাসে নারীদের বরাবর রাজনীতি সচেতন দেখা গেলেও রাজনীতির মূলধারায় নারীদের মুখ খুবই নগণ্য। 54 বছরের দেশটিতে সংসদ কিংবা স্থানীয় সরকারেও নারীর সংখ্যা কম। কিন্তু কেন, সে উত্তরই খুঁজেছি আমরা। একটা সময় রাজনৈতিক ভিন্ন মতাদর্শের ব্যক্তিকে রাজনৈতিকভাবে ঘায়েল করার চল ছিল, তবে দিন বদলের সাথে পাল্টেছে রাজনৈতিক সেই জবাবের। অনলাইনের যুগে তা দাঁড়িয়েছে ব্যক্তিজীবন নিয়ে কাটাছেঁড়ার মতো ঘটনায়, আর সেখানে নারী হলে তা চলে যাচ্ছে সকল নৈতিকতার বাইরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হয়রানির পর্যায়ে চলে যায় বিষয়গুলো। এসব ঘটনা কিভাবে মোকাবেলা করেন বর্তমান সময়ের তরুণ নারী নেতৃত্ব? আমার পুরুষ সহযোদ্ধা আরেকজন পুরুষ রাজনীতিবিদ, তারা যে মতামত দিচ্ছে সেই একই মতামত আমি দিচ্ছি, কিন্তু আমাকে বুলি করার এবং তাদেরকে বুলি করার দুইটার ব্যাপারে আসলে আকাশ পাতাল তফাৎ থাকে। মোস্টলি আমাকে বুলি করা হয়, আমি একজন নারী, তাই যখনই একটা মেয়ে ভোকাল হয় সাথে সাথে কিন্তু তার উপর এক ধরনের একটা অ্যাটাক এসে পড়ে। তার বিপরীত মতাদর্শের লোকজন তাকে এসে নানান ধরনের ট্যাগ দিয়ে এক ধরনের একটা অবদমন করার চেষ্টা করে। সো এই জিনিসটা কিন্তু বর্তমানে রাজনীতিতে খুব প্রমিনেন্ট হয়ে এসেছে, এবং আমি যেটা বলবো এটা কিন্তু অনেক কার্যকরীও হয়েছে। যে নারীরা আগে দেখা যেত পলিটিক্সে তারা আসার ব্যাপারে আগ্রহ বোধ করছে 5 আগস্টের পর, সেই মেয়েরা কিন্তু নানানভাবে হারিয়ে গেছে। আমি মনে করি যে এটা অনেক রেড সিগন্যাল। এনসিপিকে তখনই আমি নারী বান্ধব বলবো যখন যে নারী এনসিপির কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না, তার জন্য এনসিপি কথা বলবে, তার জন্য সাপোর্টিভ হবে। এগুলো যাতে না হয় সেটার একটা কি সমাধান হতে পারে, এইসব নীতিমালা আসলে দলে থাকতে হবে। এ তো গেল নতুন নেতৃত্বের কথা। দীর্ঘদিন রাজনীতির মাঠে থাকা নারীরা কেমন আছেন? প্রশ্ন ছিল দেশের অন্যতম বৃহৎ দল বিএনপির সাবেক সংসদ সদস্যের কাছে। আমি তথ্য মন্ত্রণালয়ের একটা রিপোর্ট দেখছিলাম, যেখানে বলছে যে কোন নারী কতটুকু সাইবার বুলিং এর শিকার হয়েছে, মিথ্যা তথ্যের শিকার হয়েছে, এআই জেনারেটেড ফটোজ অর এআই জেনারেটেড নিউজের শিকার হয়েছে। সেখানে আমারটা এসছে 25%। আমার উপরে যে আক্রমণ করেছে সেটা অ্যাবসলিউটলি আমাকে স্লাট শেমিং করা হয়েছে 15 বছর। তারপরে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, নানান রংচঙে কথাবার্তা বলে যেই দক্ষিণপন্থীরা এখন ক্ষমতায় আসবার চেষ্টা করছে, তারা তো একই রকম নোংরা। শুধু নারী রাজনীতিবিদ নয়, মতের অমিল হলে বাদ যাচ্ছে না কেউই। আর সেই ক্ষোভই যেন ঝাড়লেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। এই সরকারে এখন যারা আছেন তাদের মধ্যে যদি নারী থেকেও থাকেন কয়েকজন, এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলির এখন যে অ্যাপারেন্টলি যে অবস্থানটাতে আমরা দেখছি, সেই অবস্থানটা একটা নারী বিরোধী অবস্থান, এবং সেই অবস্থান
আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে খুব ভালো চিন্তা করার পরিসর আসলে দেয় না। রাজনৈতিক পরিমণ্ডলে পুরুষদের চারিত্রিক কাটাছেঁড়া না হলেও নারীদের কেন এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে জানতে চাই এই সমাজ বিশ্লেষকের কাছে। একজন নারীকে আসলে যতভাবে হেনস্থা করা সম্ভব সেটা করা হচ্ছে। রাজনীতির ক্ষেত্রে এটা কয়েক গুণ বেড়ে গেছে, কয়েকশো গুণ বেড়ে গেছে। এটাই একমাত্র সহজ টুলস বলা যায়, হাতিয়ার, যেটা দিয়ে নারীকে দমানো যায়। যে দুই নেত্রীকে যে বলা হয়, সেই দুই নেত্রীকেও কিন্তু সবসময় চারিত্রিকভাবেই ছোট করার একটা প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছি। পুরুষতান্ত্রিক যে কাঠামোটা আছে সেই কাঠামোটাকে ভেঙে ফেলার একটা প্রচেষ্টা তৈরি করা, এবং এটা একেবারেই রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে করতে হবে। যেখানে সংসদ থেকে শুরু করে সব সেক্টরে নারীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে, সেখানে এই ধরনের আচরণ নারীদের ঘরের বাইরে বের হওয়া বিমুখ করে তুলবে এমন শঙ্কার কথাই জানালেন এই সমাজবিজ্ঞানী। নারী নেতৃত্বে শত বাধা থাকলেও স্বাধীনতার 53 বছরের 33 বছরে রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে ছিল নারী। রাজনীতির মাঠ হোক বা সমাজ, নারীদের সম্মান বজায় না থাকলে দেশ বাহ্যিকভাবে উন্নত হলেও সামাজিকভাবে রয়ে যাবে প্রস্তর যুগেই। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার দিন ধার্য রয়েছে আজ। একই সাথে আজ শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণাও। চলবে 7 সেপ্টেম্বর রাত 11টা পর্যন্ত। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে আছেন সহকর্মী ফরহাদ বিন্নুর। ফরহাদ, আপনার কাছে জানতে চাই, আজকে তো চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার কথা, তো কখন নাগাদ আসলে সেই তালিকা ঘোষণা করা হতে পারে এবং প্রচারণা শুরু হয়েছে কিনা জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আজকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন। এটি নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে হয়তো প্রকাশ করা হবে এবং প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত হচ্ছে প্রচারণা চালানোর সময়, অর্থাৎ প্রচারের আনুষ্ঠানিক সময় কিন্তু 10টা থেকে শুরু হয়ে গেছে। সেই হিসেবে আমরা জানি যে আজকে বেশ কিছু ছাত্র সংগঠন, বেশ কিছু প্যানেল, যারা স্বতন্ত্র কিংবা বিভিন্ন প্যানেলে এই নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা কিন্তু আজকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন হলে, বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচারণা চালানোর কথা রয়েছে। এবং একটি বিষয় একটু জানাতে চাই যে আচরণবিধি অনুযায়ী কিন্তু প্রচারণা চালাতে হবে। কেউ আচরণবিধির ব্যত্যয় ঘটালে কিন্তু তার বিরুদ্ধে সেই প্রার্থী কিংবা প্রার্থীর পক্ষে যারা প্রচারণা চালাবেন, আচরণবিধি লঙ্ঘন করলে কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকবে নির্বাচন পরিচালনায় দায়িত্বরত রিটার্নিং অফিসাররা। এবং আরেকটা বিষয় একটু বলে রাখতে হয়, আচরণবিধিতে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারণা প্রার্থীরা চালাতে পারবেন। একই সঙ্গে প্রার্থী এবং ভোটার বাদে কেউ আসলে এখানে প্রচারণা চালালে সেটি নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা কিন্তু বিধান রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে মাইক ব্যবহার করা যাবে হচ্ছে রাত 10টা পর্যন্ত, এরপরে আর ব্যবহার করা যাবে না। এছাড়া আমরা দেখছি আচরণবিধিতে রয়েছে কোনো প্রার্থী যদি প্রচারণার জন্য কোনো সভা সমাবেশ করতে চায় তাহলে 24 ঘন্টা আগে রিটার্নিং অফিসারের কাছ থেকে লিখিত অনুমতি সাপেক্ষে সেটি করতে পারবে। তবে ক্যাম্পাসে সাধারণ মানুষ কিংবা শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটে সড়কে এমন কোনো মঞ্চ তৈরি করা যাবে না। একই সঙ্গে প্রচারণার জন্য বলা হয়েছে যে কোনো মসজিদ, মন্দির, প্যাগোডা অর্থাৎ ধর্মীয় উপাসনালয়গুলো থেকেও প্রচারণা চালাতে পারবে না। আরও একটি বিষয় দেখেছি যে শ্রেণীকক্ষ কিংবা রিডিং রুমে কিংবা পরীক্ষার হলগুলোতে সেখানেও কেউ, এবং শ্রেণীকক্ষে যে করিডোরগুলো আছে সেখানেও কেউ আসলে প্রচারণা চালাতে পারবে না, সেটি কিন্তু উল্লেখ রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল এইগুলো প্রচারণার জন্য ব্যবহার করা যাবে, ছাপানো যাবে, তবে সেগুলো অবশ্যই হতে হবে সাদা কালো ভাবে এবং নিজের ছবি বাদে অন্য কোনো দলের বা দলের কোনো প্রতীক ব্যবহার করা যাবে না এবং নিজের ছবিটিও হতে হবে সাদা কালো। তো এইভাবেই আচরণবিধিতে রয়েছে এবং এভাবে করেই প্রার্থীরা তাদের প্রচারণা চালাবেন আজকে থেকেই এবং সেটি চলবে আগামী 7 সেপ্টেম্বর রাত 11টা পর্যন্ত। তো এই ছিল অনেক আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে সব তথ্য।
ডাকসু হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেই একটা আনন্দমুখর পরিবেশ, তারই খোঁজখবর রাখছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। এবার একটু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ রাকসু নির্বাচনের যেই প্রেক্ষাপট সেদিকে একটু চোখ রাখতে চাই। আজ রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলনের শেষ দিন। আজ গেল 2 দিন ঢিলেঢালাভাবে মনোনয়ন উত্তোলন হলেও আজ সে গতি কিছুটা বাড়ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই নিয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন রাকিবুল হাসান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিবুল, যে রাকসুর মনোনয়ন ফর্ম উত্তোলনের শেষ দিন তো আজকে ধার্য করা আছে, তো প্রার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন আজকের এই ফর্ম তোলাকে কেন্দ্র করে? অনেক আমরা এখন পর্যন্ত কিন্তু আসলে সকাল থেকে কোনো ভিড় লক্ষ্য করছি না। এর কারণটি হচ্ছে আসলে সকাল 10টা থেকে আসলে ব্যাংকের যে কার্যক্রম সেটিও শুরু হয়ে থাকে এবং ব্যাংকের যেহেতু টাকা জমা দিয়ে ডোপ টেস্ট করে তারপরে শিক্ষার্থীদেরকে আসলে ফর্ম তুলতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখছি এখন পর্যন্ত কোনো ভিড় নেই। তবে আসলে গেল 3 দিন আসলে তফসিল অনুযায়ী আজকে যেহেতু শেষ দিন, সে কারণে আসলে এটির আজকে ভিড় হওয়ার বা ফর্ম উত্তোলনের একটা সম্ভাবনা রয়েছে এবং সেইটিকে কেন্দ্র করে কিন্তু আজকে অন্যান্য যে প্রার্থীরা রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তারাও সেটি বলছেন যে আজকে তারা ফর্ম তুলবেন। ইতিমধ্যে গেল 2 দিনে কিন্তু আসলে ঢিলেঢালাভাবেই ফর্ম উত্তোলন হয়েছে। প্রথম দিনে 5 জন, পরের দিন 10 জন, এইভাবে কিন্তু আসলে ফর্ম তুলেছে। আমরা যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত হল সংসদে 15টি পদের বিপরীতে এখন পর্যন্ত 53 জন ফর্ম তুলেছেন, মনোনয়ন ফর্ম তুলেছেন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর 23টি পদের বিপরীতে কিন্তু 14টি ফর্ম উঠেছে এবং সিনেট মেম্বারের 5টি পদের বিপরীতে একটি মাত্র ফর্ম উত্তোলন হয়েছে। এর মধ্যে আসলে বেশ কিছু সংশয় তৈরি হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। একে তো শিক্ষকদের অবস্থান ধর্মঘট, অন্যদিকে ছাত্র দলের 5 দফা দাবিতে আসলে রাকসু প্রধান নির্বাচন কর্মকর্তাকে তো স্মারকলিপি প্রদান এবং উপাচার্যকে স্মারকলিপি প্রদান। তারা যে জিনিসটি বলছেন যে আসলে একটু তাড়াহুড়ো করে আসলে বোধহয় রাকসু নির্বাচনটি হচ্ছে এবং এই 5 দফার মধ্যে তারা যেই বিষয়টি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে ভোটারদের যে তালিকা সেটি হালনাগাদ করতে হবে, ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করতে হবে এবং একই সাথে এখানে ফ্যাসিস্ট যারা ভোটার রয়েছে তাদেরকে বাদ দিতে হবে। এই কয়েকটি দাবি ছিল। অন্যদিকে আসলে অন্য যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের সাথে কিন্তু প্রথম দিনেই আসলে নির্বাচন কমিশনার বসেছিলেন এবং সেখানে নানা ধরনের আলাপ হয়েছে, বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে এবং ছাত্রদলের যে সমস্ত দাবিগুলো রয়েছে সেইগুলোর সাথেও মোটামুটি অনেকটা একমত ছিলেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো। এই সমস্ত বিষয়গুলোকে আসলে বিবেচনা করে কিন্তু আজকে প্রধান নির্বাচন কর্মকর্তা তিনি আসলে রিটার্নিং অফিসারদেরকে নিয়ে আসলে বসবেন এবং এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায় সেই সিদ্ধান্তটি আসলে জানাবেন। গেল 2 দিন থেকে আসলে আমরা শুনছিলাম যে আসলে এই বিষয়টি নিয়ে বসা হবে এবং এই রাকসু নির্বাচন আসলে পেছাবে নাকি এর মধ্যে আসলে যে তফসিলের যেই বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে খানিকটা রিঅ্যারেঞ্জ করা হবে, সেই বিষয়টি আসলে এখন দেখবার বিষয়। এখন পর্যন্ত আমরা জানি যে দুপুর 2টা নাগাদ আসলে এই বিষয়টি নিয়ে বসা হবে এবং পরবর্তীতে জানানো হবে যে আসলে এই তফসিলের কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা অথবা নির্বাচন পেছাচ্ছে কিনা। এবং যেহেতু আজকে মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন, যার কারণে কিন্তু অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তাদের আজকে আসলে ভিড়ভাট্টা থাকবে এখানে মনোনয়ন ফর্ম তোলার জন্য। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। অনেক রাকসু নির্বাচনকে কেন্দ্র করে আজ ফর্ম উত্তোলনের শেষ দিন, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী রাকিবুল হাসান। এদিকে বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাণনাশের যেই হুমকি, তার প্রতিবাদে আর ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে 9ম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেয়া সহ 3 দফা দাবিতে সোমবার মধ্যরাতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে রাখে বুয়েটের শিক্ষার্থীরা জানান বুয়েট শিক্ষার্থী রোকনের ওপরে হামলা আর প্রাণনাশের হুমকি যারা দিয়েছে তাদের বিরুদ্ধে 12 ঘন্টার মধ্যে আইনি ব্যবস্থা নিতে হবে। 3 দফা দাবি বাস্তবায়নে দ্রুত সময়ে কমিশন গঠনেরও দাবি জানান তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এই সময় শাহবাগ থেকে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চাইলে পরিবাগ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন। আমাদের সাংবাদিক ভাইদের জন্য যারা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে আসছিলাম, আমরা জনগণের কোনো প্রেস বিজ্ঞপ্তি এখন শুরু করা হচ্ছে। বাংলাদেশ আগামী 12 ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে আমাদের 2 নম্বর দাবি হলো আমাদের যেই 3 দফা দাবি রয়েছে প্রকৌশল খাতের জন্য, প্রকৌশল খাত সংস্কারের জন্য
এই 3 দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী 12 ঘন্টার মধ্যে কমিশন গঠন করতে হবে। বন্ধুরা, এই 12 ঘন্টার মধ্যে যদি আমরা এই দুটি দাবির একটি দাবিও পূরণ না পাই, তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব ইনশাআল্লাহ। ব্যাংকিং নিয়ম না মেনে ঋণ কেলেঙ্কারিতে ধুঁকছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক অগ্রণী ব্যাংক। জজ ভুইয়া, তানাকা, ম্যাকপাই নিউ ওয়ারের ঢাকা হাইড অ্যান্ড স্কিন ও বসুন্ধরার 2 প্রতিষ্ঠান সহ শীর্ষ 20 খেলাপির কাছে ব্যাংকটির আটকে আছে 13,000 কোটি টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে ডেফারেল সুবিধা পেয়েও অগ্রণী ব্যাংকের ঘাটতি বেড়ে হয়েছে 5,822 কোটি টাকা। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য বলছে মূলধন সংরক্ষণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার তোলন। খেলাপি ঋণে জর্জরিত রাষ্ট্রীয় মালিকানার অগ্রণী ব্যাংক ঘুরে দাঁড়াতে বিভিন্ন উদ্যোগ নিলেও শীর্ষ খেলাপিদের নিয়ে বিপাকে ব্যাংকটি। চলতি বছরের প্রথম 6 মাসে ব্যাংকটির মোট ঋণ দাঁড়িয়েছে ৭৯,৫৪৯ কোটি টাকা। এর মধ্যে ৪০.৫৫% খেলাপি, যদিও গত ডিসেম্বর পর্যন্ত খেলাপি ছিল ৪০.৫০%। ২,৪১৯ কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে শীর্ষে জজ ভুঁইয়া গ্রুপ, ১,০৬০ কোটি টাকার খেলাপি নিয়ে দ্বিতীয় অবস্থানে বসুন্ধরা গ্রুপের 2 প্রতিষ্ঠান। তৃতীয় অবস্থানে থাকা তানাকা গ্রুপের খেলাপি ৯২৭ কোটি টাকা। পরের অবস্থানে থাকা ম্যাকপাই নিটওয়ারের ৭২৭ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। পঞ্চম অবস্থানে থাকা ঢাকা হাইড অ্যান্ড স্কিনের খেলাপি ৬১৯ কোটি টাকা। বিশেষজ্ঞদের মত, দীর্ঘদিনের লুটপাট, অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এমন ভঙ্গুর অবস্থায় ব্যাংকটি। আমদানি রপ্তানির আড়ালে হাজার হাজার কোটি টাকা পাচার দেশের ব্যাংক খাতকে আরও দুর্বল করে তুলেছে। ব্যাংকের মালিকানা নিয়ে সেই মালিকরাই যখন হাজার হাজার কোটি টাকা এখান থেকে দুর্নীতি করে ঋণ খেলাপি করে বাইরে পাঠিয়েছে বা তাদের বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠান করে এখান থেকে সরিয়েছে, লোনগুলো দিছে সেগুলোর প্রায় আলাদাভাবে প্রায় কোনোটা 90, কোনোটা 95% পর্যন্ত নন পারফর্মিং। ঋণের নামে ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা উত্তোলন করা হলেও তার বেশিরভাগই ফেরত আসেনি বলে জানান ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান। আমরা সিভিয়ার লিকুইডিটি ক্রাইসিসে আছি। 71 থেকে 2010 পর্যন্ত ছিল 30,000 কোটি টাকা টোটাল লেন্ডিং পোর্টফোলিও। সেটা কিন্তু ইট হিটস 80 crore এই 15 বছরে, আরও 50 কোটি টাকা দিয়েছে। আদায় জোরদারের মাধ্যমে খেলাপি ঋণ কমানোর চেষ্টা করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে অধিকাংশ শাখা খেলাপি শূন্য করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। 2024-এ ইট হ্যাজ গন ডাউন টু দ্য বটম, আবার 5-এ চলে গেছে ক্যাবেন্সে। চেষ্টা করবো আপ্রাণ যতটা উঠানো যায়, তো সন্তোষজনক টার্গেট থাকতেই হবে। ভালো যদি হয়, গুড হয়, সেটা 2 হয়, সেটাই হলো আমার লক্ষ্য। এখন 1 নম্বরে যেতে পারবো না আমি জানি। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংকগুলোকে স্বনির্ভর করে তুলতে কাজ চলছে। ট্রেড বেসড মানি লন্ডারিং যেটা ঘটে থাকে ফরেন ট্রেডের ক্ষেত্রে, যার সাথে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং শতভাগ জড়িত, এই জিনিসটা কঠোরভাবে বাংলাদেশ ব্যাংক মোকাবেলা করছে। রিজার্ভ থেকে ডলার কোনো ব্যাংককে সহায়তা দিবে না তাদের ইম্পোর্টের এলসি পেমেন্ট দেওয়ার জন্য। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রকাশিত আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মূলধন সংরক্ষণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে খারাপ অবস্থানে বাংলাদেশ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। চাঁদপুরের মুন্সিরহাট বাজারে জেলা পরিষদ এবং সড়ক ও জনপদের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানোর খবর আগে থেকে নিজেদের মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছেন দখলদাররা। এদিকে শরীয়তপুরে চলছে পালংখাল পরিচ্ছন্নতা কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানার জন্য চাঁদপুর থেকে যুক্ত আছেন তালহা জুবের এবং শরীয়তপুর থেকে যুক্ত আছেন কাজী মনিরুজ্জামান। তবে প্রথমেই তালহা জুবের কাছে যেতে চাই চাঁদপুরে। জুবের, জানতে চাই যে আজকে আসলে ঠিক কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা রয়েছে এবং তার আগে থেকে খবরই বা পেল কিভাবে? অনেক আসলে এই যে মুন্সিরহাট বাজার, এটা কিন্তু চাঁদপুর সদর উপজেলা এবং মতলব দক্ষিণ উপজেলা কিন্তু মধ্যবর্তী এলাকায়, অর্থাৎ সদর এবং মতলব দক্ষিণ উপজেলা মিলে কিন্তু এই বাজারটি, এবং এই বাজারে কিন্তু প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বিশেষ করে সড়ক ও জনপদ এবং জেলা পরিষদের জায়গায় কিন্তু তারা ব্যবহার করে আসছিলেন এতদিন অবৈধভাবে দখল করে। আসলে আমি কথা বলেছিলাম এখানে যারা
যৌথ অভিযানে নেমেছেন, বিশেষ করে জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ সহ চাঁদপুর সদর এবং মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু এই অভিযানে আছেন এবং তাদের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ বিভাগের লোকজন কিন্তু আছেন অভিযানে। আমি কথা বলছিলাম কর্মকর্তাদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে মূলত যারা এখানে দখলদার করে রাস্তা সংকুচিত করে হচ্ছে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন তাদেরকে কিন্তু এর আগেও কিন্তু মৌখিকভাবে জানানো হয়েছে এবং একাধিকবার কিন্তু তাদেরকে উঠে যাওয়ার জন্য কিন্তু তারা নোটিশ করেছেন। আসলে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই অভিযান এবং আমি আসলে ঘটনাস্থলে এসে যা দেখতে পেয়েছিলাম যে যারা অবৈধভাবে এই ব্যবসা প্রতিষ্ঠান কার্যক্রম করছিলেন তারা কিন্তু নিজেদের মালামালি কিন্তু নিয়ে যাচ্ছিলেন এবং যখন কিন্তু প্রশাসন এসছে এবং এখন থেকে ঠিক কিছুক্ষণ আগে থেকে কিন্তু অভিযান পুরোদমে কিন্তু শুরু হয়েছে এবং তারা বলছেন যে এই যেই জায়গাটি রয়েছে সেখানে কিন্তু অবৈধভাবে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে কিন্তু জ্যাম সৃষ্টি হতো, বিশেষ করে চাঁদপুর পেন্নাই সড়ক দিয়ে কিন্তু ঢাকায় যাতায়াতের কিন্তু জন্য শুধু চাঁদপুর নয় লক্ষ্মীপুর নোয়াখালীর লোকজন কিন্তু এখান দিয়ে কিন্তু যাতায়াত করে থাকে এবং এই বাজারটি আসলে অবৈধভাবে গড়ে তোলার কারণে কিন্তু এখানে ব্যাপক পরিমাণে যানজটের সৃষ্টি হতো এবং পাশাপাশি নানান সময় কিন্তু ছোট বড় দুর্ঘটনাও কিন্তু ঘটেছে বিগত সময়গুলোতে। এবং কথা বলেছি যারা স্থানীয় লোকজনের সাথে, তারা বলছে যে আসলে যখনই তারা খবর পেয়েছে আজকে থেকে বিশেষ করে গতকাল বিকেল থেকে কিন্তু তারা তাদের স্থাপনা কিন্তু অপসারণের কিন্তু কাজ করছেন না। আসলে সবকিছু মিলিয়ে এই জায়গাটি যদি অপসারণ করা যায় এবং যারা অবৈধভাবে দখল করে আছে দখলদারিত্ব যদি রোধ করা যায় তাহলে কিন্তু এই যে চাঁদপুর মতলব পেন্নাই সড়ক রয়েছে তা কিন্তু স্বাভাবিক ভাবে কিন্তু যানবাহন চলাচল করতে পারবে কিন্তু মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তো সবকিছু মিলে আসলে এই ছিল চাঁদপুর থেকে উচ্ছেদের সবশেষ সংবাদ। এবার চলে যেতে চাই শরীয়তপুরে, সেখানে আছেন কাজী মনিরুজ্জামান। মনিরুজ্জামান, আপনার থেকে জানতে চাই যে পালং খালের যে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে সেটা শুরু হচ্ছে কিনা? আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন, ঠিক কতটুকু অংশ জুড়ে এই খালটা পরিষ্কার করা হবে, কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, অনেক জানিয়ে রাখি, ইতোমধ্যেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযান তা শুরু হয়ে গেছে। সার্কিট হাউসের সামনে থেকে খালের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসক এবং পৌর প্রশাসক ছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। ইতোমধ্যেই কিন্তু বেশ কিছু অংশ পরিষ্কার করা হয়েছে। মূলত অনেক এখানে যে খাল রয়েছে তার আশপাশে যে আগাছা রয়েছে সেই আগাছা পরিষ্কার এবং মানুষ যে ময়লা আবর্জনা খালের মধ্যে ফেলছে সেই ময়লা আবর্জনাগুলোকেও প্রথম অবস্থায় তারা পরিষ্কার করবে। এটি 8 দিনের একটি ক্রাশ প্রোগ্রাম। এই প্রোগ্রামে 8 দিন পর্যন্ত 8টি স্পটে তারা এই খালটি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে এবং চলবে। আজ সার্কিট হাউসের সামনে থেকে একেবারে পাকার মাথা পর্যন্ত 500 মিটার এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে এবং এখানে 30 জন শ্রমিক কিন্তু কাজ করছেন। এরপরে এই খালের অপর অংশ থেকে রাজগঞ্জ পর্যন্ত যে অংশ সেটা শুরু করবে। এরপরে পাকার মাথা থেকে বটতলা পর্যন্ত এভাবে পর্যায়ক্রমে খালের যে পৌরসভার মধ্যে রয়েছে সেই খালগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করবে। এখানে পৌরসভা মূলত কার্যক্রম চালাচ্ছে, তাকে সহযোগিতা করছে ব্র্যাক এবং এই যৌথ অভিযানে সহযোগিতা করছে জেলা প্রশাসন। আমার কথা হয়েছিল জেলা প্রশাসকের সাথে, তিনি বলছেন যে প্রথমে খালগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এগুলিকে অস্তিত্ব জানান দিতে হবে, এরপরে এই খালের যেই জায়গাগুলো দখল হয়ে গেছে সেই দখলগুলোকে পর্যায়ক্রমে তারা উচ্ছেদ অভিযান চালাবেন। মূলত এই খালটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সার্কিট হাউস, জেলা প্রশাসক কার্যালয়, এখানে এসপি অফিস রয়েছে, এছাড়া এখানে আমাদের জজ কোর্ট রয়েছে, এছাড়া বিভিন্ন দপ্তর, গুরুত্বপূর্ণ দপ্তরগুলো রয়েছে। তো এই যে খালের যে ময়লা আবর্জনা ফেলায় কিন্তু দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, মশা মাছির সৃষ্টি হয়েছে। তো এখানকার পৌর প্রশাসক যেমনটা বলছে যে আসলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের ফলে কিন্তু আসলে মশা মাছি কমবে, যে ডেঙ্গুর যে উৎপাত বা চিকুনগুনিয়ার উৎপাত তাও কমবে এবং জলাবদ্ধতার যে একটা রয়েছে সেই জলাবদ্ধতা থাকবে না। খালগুলোকে সচল করা গেলে এই খাল এই এলাকার একটা সৌন্দর্য বর্ধনও করবে, এমনটা কিন্তু এখানকার পৌর প্রশাসক বলছেন। আসলে শরীয়তপুর মধ্য দিয়ে কিন্তু বেশ কয়েকটি খাল রয়েছে এবং আমরা দেখেছি যে এর আগেও কিন্তু জেলা প্রশাসনের থেকেও উচ্ছেদ অভিযান চালিয়ে খালের বেশ কিছু অংশ কিন্তু উদ্ধার করা হয়েছে। তো এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে এবং 8 দিন পর্যন্ত চলবে। এর ফলে কিন্তু এই খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং পরিবেশবাদীরা কিন্তু বেশ উচ্ছ্বসিত। তারা বেশ
কিছুদিন ধরেই কিন্তু এই খালগুলোকে উচ্ছেদ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আন্দোলন করে আসছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত অনেক। চাঁদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ আর শরীয়তপুরে পালং খাল সংস্কার এবং পরিচ্ছন্নতার কাজ করবে। সবশেষ খোঁজখবর রাখছিলেন যথাক্রমে তালহা জুবায়ের এবং কাজী মনিরুজ্জামান। দখলদারিত্বের কবলে পড়েছে চাঁদপুরের বিভিন্ন খেলার মাঠ, গড়ে উঠেছে সেখানে বিভিন্ন দোকানপাট। মাঠ পর্যায়ে খেলার সুযোগ কমে যাওয়ায় তরুণরা ঝুঁকছে অনলাইন গেম, মাদক আর গ্যাং কালচারের মতো ভয়াবহ থেকে। আর ক্রীড়া সংগঠকরা বলছেন আগামী প্রজন্ম সঠিকভাবে গড়ে তুলতে হলে ফেরাতে হবে মাঠের খেলাধুলা। বিস্তারিত জানাচ্ছেন তালহা জুবায়ের। খেলার মাঠের জায়গায় ভ্যানে করে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। প্রতিদিন বিকেল থেকেই জমে ওঠে সারিবদ্ধ চটপটি ও ফুচকার দোকান। অথচ এটি চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ, যা শহরের শিশু কিশোরদের অন্যতম একটি খেলার মাঠ। মাঠটি খেলাধুলার অনুপযোগী হওয়ায় পাশেই আড্ডায় মেতেছেন তরুণরা। মোবাইলে অনলাইন গেমস খেলেই সময় কাটে অনেক তরুণের। মাদক আর গ্যাং কালচারের মতো বিপজ্জনক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছেন অনেকে। শুধু হাসান আলী মাঠেই খেলাধুলা বন্ধ নয়, সরকারি কলেজ মাঠকেও খেলার মাঠ হিসেবে ব্যবহার করতে দিচ্ছে না কর্তৃপক্ষ। শহরের পুরানবাজার মধুসূদন স্কুল, টেকনিক্যাল স্কুল, আউটার স্টেডিয়াম ও পৌর পার্ক মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছে। এতে হতাশা বাড়ছে তরুণদের। বিকেলবেলা খেলতে আসলে দেখা গেছে মাঠের অবস্থা পুরো বাজে, খেলতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। এদিকে আমরা সবাই ফার্মের মুরগির মতো হয়ে যেতেছে। আমরা অনেকের কাছে বলছি যে মাঠের মধ্যে একটু আমাদের ব্যবস্থাটা করে দিতে, ঠিক করে দিতে, কিন্তু কেউই এটার কোনো গুরুত্ব দিতেছে না। এখন চারপাশে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য মাঠটার অবস্থা অনেক খারাপ, এই জন্য আমরা খেলতে না পারায় আমরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছি। আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। আউটারে আপনার বছরের শেষে মেলা হয়, আমরা সিজন যখন আমরা লিগ খেলবো তখনই মেলা হয়। আগে এইসব মাঠে খেলে উঠেছে, কিন্তু আমাদের এখন এই সুযোগটা পাচ্ছি না। সারাদিনই প্র্যাকটিস করছি, কিন্তু ম্যাচ বা কোনো খেলার সুযোগ পাচ্ছি না। খেলার মাঠ দখলমুক্ত ও ব্যবহার উপযোগী না হলে তরুণ প্রজন্মের সুস্থ বিকাশ চরমভাবে বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন ক্রীড়া সংগঠকরা। কিন্তু এখন খেলাধুলা না থাকার কারণে কি হচ্ছে, মাঠ শূন্য, কিন্তু মাদক, তারপরে বিভিন্ন সন্ত্রাসী কাজে কিন্তু বাচ্চারা জড়াইয়া যাচ্ছে। তার কারণ মূল হলো মাঠ না থাকার, মাঠ থাকেও খেলাধুলা না থাকার কারণে। জেলা প্রশাসক স্যার এবং পৌরসভা প্রশাসক স্যার আর যারা ঠিক আছে বড় বড় কর্মকর্তা আছেন, রাজনীতিবিদরা আছেন, আপনারা সবাইকে ঠিক আছে খেলার মধ্যে আনেন, একটু ডিসকাস করেন, ভালোভাবে সুযোগ করে দেন। এদিকে খেলার মাঠগুলো দ্রুত সংস্কার করে আগের রূপে ফিরিয়ে আনার আশ্বাস জেলা প্রশাসকের। আশা করছি যে সামনে যে আমাদের শীত মৌসুমটা আসছে, এই সময়টাতে আমাদের এই মাঠগুলোকে আমরা সংস্কার করতে চাই। আমরাও চাই যে আমাদের ছেলেরা তারা পড়াশোনার পাশাপাশি খেলার মাঠে ফিরুক, এর ফলে সমাজের অনেক অপরাধ কমে যাবে আর কি। চাঁদপুরে বেদখল ও অনুপযোগী খেলার মাঠের সংখ্যা অন্তত 5টি। দ্রুত এসব মাঠ খেলাধুলার উপযোগী করার দাবি স্থানীয়দের। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। খালের উভয় পারের ঠিক জানিয়ে দিতে চাই কেরানীগঞ্জের সুভাট্ট খাল পুনর্গঠন এবং প্রথম পর্যায়ে খালের উভয় পারের উন্নয়ন ও সুরক্ষা বিষয়ক প্রকল্পের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সম্মানিত সুধী, খাল নদীর সঙ্গে মানুষের সম্পর্ক রক্ষা করা একটি সাংস্কৃতিক দায়িত্ব। তাই এই দায়িত্ব পালনে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। বিশেষত স্থানীয় জনগণের আন্তরিকতা, সচেতনতা ছাড়াও সরকারি কোনো উদ্যোগেই সফল সম্ভব নয়। এক্ষেত্রে আমি বিশেষভাবে এলাকাবাসীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছি, কেননা এই প্রকল্প টেকসই বাস্তবায়ন ও ভবিষ্যতে সুবাদ্দা খালের কার্যকারিতা বহুলাংশে স্থানীয় জনগণের আন্তরিকতা এবং সচেতনতার উপর নির্ভরশীল। যে কোনো প্রকল্প সফল করতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তাই আমি অতিথিগণ ও স্থানীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, পুনঃখনন খাল চলাকালে অনুগত নির্দেশনা মেনে চলুন। খাল সংলগ্ন এলাকায় বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন, প্লাস্টিক বর্জ্য খালে না ফেলুন। স্থানীয় কমিটি গঠন করে খাল রক্ষণাবেক্ষণে সক্রিয় ভূমিকা রাখুন। নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করুন। প্রকল্পগ্রস্তে যদি কোনো সমস্যা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব রকম সহায়তা প্রদান করতে হবে। শেষে আমি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি
আমাদের সকলের প্রচেষ্টায় এই রাজধানীর নিকটবর্তী অতি গুরুত্বপূর্ণ জনপদ কেরানীগঞ্জের সবুজ, নিরাপদ এবং বাসযোগ্য তুলব এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি সুন্দর এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। পাবনা সীমান্তবর্তী নাটোরের পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে তোলা হচ্ছে বালু, আর এতে করে হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও হার্ডিঞ্জ ব্রিজ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। বালু উত্তোলনের ফলে পদ্মার গর্ভে বিলীন হচ্ছে আশেপাশের চরের ফসলি জমি। এতে প্রতি বছর জমির পরিমাণ কমার পাশাপাশি কমছে ফসলের উৎপাদনও। মাহবুব হোসেনের প্রতিবেদন, যেখানে ছবি তুলেছেন জাহিদুল ইসলাম। নাটোরের লালপুরের পদ্মা নদীর দিয়ার বাহাদুরপুর এলাকা। প্রতি বছর নদীর এই জায়গা থেকে বৈধ অবৈধভাবে উত্তোলন করা হয় বালু। তবে এবার বৈধভাবে ৪২টি শর্তে ১০ কোটি টাকায় সরকারিভাবে ইজারা দিয়েছে নাটোর জেলা প্রশাসন। নদীর ঠিক মাঝে ডেজার্ট দিয়ে চলছে বালু উত্তোলন। ইজারা শর্তে ১২ ফুটের কথা থাকলেও কোথাও ৪০ ফুট, আবার কোথাও আরও গভীর থেকে উত্তোলন করা হচ্ছে বালু। এখানে বালু আমার তো এটা বৈধ ঘাট, বালু কাটা চলে। ৪০ ফিট ট্যানারে বালু কাটতে কাটতে ভরে দেয়, আবার কোনো সমস্যা নাই। ৪৫ ফিট থেকে নিচ থেকে বালিটা উঠছে। বালি এখন মোটামুটি আছে রানিং। এ তো প্যারা কিছুই না, আরো ডিজার্টটা তো আসেনি, আসলে আরো বেশি হবে, আরো বেশি হবে। আর এখানে তো বালি কাটতে আপনি ৪০ ফিটে, বর্ষার টাইম আসলে আরো পানি বেশি হবে, তখন ৬০ ফিট ৭০ ফিট কাটা লাগবে। পদ্মা নদীর বালু উত্তোলনের জায়গা থেকে ২ থেকে ৩ কিলোমিটার দূরেই অবস্থিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া এই নদীর উপর অবস্থিত ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু। বিশেষজ্ঞরা বলছেন, নদীর গভীর থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে পরিবর্তন হতে পারে নদীর গতিপথ। এতে হুমকির মুখে পড়বে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। হার্ডিং ব্রিজ কিংবা তার পাশে যে রূপপুর পারমাণবিক প্রকল্প, বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলো। এই স্থাপনাগুলোতে যেহেতু নদীর ধারে অবস্থিত এবং নদীর গতিপথের সাথে তাদের স্থায়িত্ব নির্ভর করে, অতএব এখানে অপরিকল্পিতভাবে যদি বালি উত্তোলন হয় তাহলে এটা ওই স্থাপনাগুলোর জন্য হুমকি হবে। এদিকে লালপুরের পদ্মার চরগুলোতে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে অনেকে, কিন্তু বালু উত্তোলনের কারণে প্রতি বছর পদ্মা নদীর গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। বর্ষায় এ ভাঙ্গন আরও প্রবল হয়ে হুমকির মুখে পড়ছে কৃষি ও প্রাকৃতিক জীববৈচিত্র্য। কৃষি বিভাগের তথ্য মতে গত ২ বছরে এই এলাকার অন্তত ৭০ হেক্টর কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। পদ্মা নদীর পার ভাঙ্গন সৃষ্টি হলে চরমভাবে এই চলাঞ্চলে যারা কৃষক রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবে। অবিলম্বে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন যেন বন্ধ করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আমাদের কৃষি জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গত ৫ থেকে ৭ বছরের পরিসংখ্যান আমরা দেখতে পাই, প্রায় ৭০ হেক্টর জমি আমাদের নদীগর্ভে বিলীন হয়েছে। পদ্মা নদীর ঠিক এই জায়গাটাতেই ২৫ থেকে ৪০ ফিটের মধ্যে বালু উত্তোলন করা হচ্ছে, কিন্তু এটি একটি বৈধ মহল হলেও ২ থেকে ৩ কিলোমিটার দূরেই রয়েছে পাকশি হার্ডিং ব্রিজ এবং রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। বিশেষজ্ঞরা বলছেন, এই গভীরে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। এতে করে এসব উন্নয়ন প্রকল্পে একসময় আঘাত হানতে পারে। তাই এখনই এসব প্রকল্প রক্ষার জন্য পরিকল্পিতভাবে বালু উত্তোলনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহবুব হোসেন, এখন নাটোর। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্য গ্রহণ আজ হাজির করা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে যুক্ত হচ্ছি সহকর্মী মাহফুজা বৃষ্টির সাথে। বৃষ্টি, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে সাক্ষ্য গ্রহণ কি শুরু হয়েছে কিনা, সেই সাথে জানাবেন আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রিভিউ আবেদনের শুনানি তো শুরু হয়েছে, সব মিলিয়ে কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে?
ধন্যবাদ অনেক। আপনি জানেন যে আপিল বিভাগের যে শুনানি শুরু হয়েছে সেটা কিন্তু চলমান রয়েছে। সে বিষয়ে যদি শুনানি শেষ হয় তাহলে শেষ নাগাদ কিন্তু আমরা আপনাকে বিস্তারিত তথ্য দিতে পারবো। এখন পর্যন্ত যে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সে সহ আর একজন মোট 3 জনের বিরুদ্ধে যে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, আজকে তার 9ম দিন। এই 9ম দিনে এসে এখন পর্যন্ত কিন্তু আমরা জানি যে 23 জন কিন্তু এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছে। এর মধ্যে আমরা জানি গতকাল সোমবার কিন্তু চক্ষু বিজ্ঞান হসপিটালের 2 জন চিকিৎসক সাক্ষ্য দিয়ে গেছেন। সেখানে কিন্তু 1000 জনের মতো চিকিৎসা করা হয়েছে আহতদেরকে, যাদের প্রায় 293 জনের মতো যে পরিসংখ্যান দিয়েছে তাতে 293 জনের মতো এক চোখ হারিয়েছে এবং বাকিদের 2 চোখ হারিয়েছে। এছাড়া আমরা জানি যে রামপুরায় যে নিহত হয়েছে, বাড্ডা বা রামপুরা বলতে পারেন, সে জায়গায় মারুফ খান নামে একজন নিহত হয়েছে। সে মারুফের বাবাও কিন্তু সাক্ষ্য দিয়েছেন। তিনি গুরুতর অভিযোগ করেছেন যে একমাত্র পুলিশদের কারণে এবং আইনশৃঙ্খলা বাহিনীদের কারণেই কিন্তু তার সন্তানকে হসপিটালে পৌঁছাতে দেরি হয়ে গেছে, কালক্ষেপণের কারণেই তার সন্তান চলে গেছেন, এমনটাও কিন্তু বিভিন্ন ধরনের সাক্ষ্য গ্রহণ শেষে কিন্তু আসলে আমরা বিস্তারিত জানবো। এছাড়া একের পর এক কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে, আজকেও সেই শুনানি রয়েছে। সেই জায়গা থেকে আমরা বিস্তারিত বলতে পারবো কখন নাগাদ কি হবে। এছাড়া আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানে যে মানবতা বিরোধী যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর কিন্তু বিচার একই ধাপে হয়ে যাচ্ছে। নির্বাচনের আগ পর্যন্ত কতটুকু বিচার আচার কিন্তু সম্পন্ন করা হয় সেটাই দেখার কথা। আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা সচেষ্ট মানুষ আছে তারাও চাইছেন যে এই গণ অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে সেই মামলাটা যেন বিচারগুলো যেন নিষ্ক্রিয় হয়। রাজসাক্ষী হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তো আছেনই, সেই সাথে যে যারা গুরুত্বপূর্ণ সাক্ষ্যরা রয়েছে তাদেরও কিন্তু নিরাপত্তা প্রদানের কথা কিন্তু বারবার আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে বলা হচ্ছে। কারণ এখন আমরা জানি যে সাক্ষ্য যারা দিতে আসেন তাদেরকেও বিভিন্নভাবে হ্যারেস করা হচ্ছে, তাদেরকে আটকানোর চেষ্টা করছে এবং যাদের সাক্ষ্য তাদেরকে কিন্তু সাক্ষ্য পরিবর্তনেরও এক ধরনের চেষ্টা করা হচ্ছে বলে আমরা জানি। বাদীপক্ষকে প্রেসার দেওয়া হচ্ছে। এ ধরনের সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এখন চাঞ্চল্যকর অবস্থা চলছে, একটা পরিস্থিতি বিরাজ করছে যে বিভ্রান্তিকরও বলতে পারেন অথবা সেটা দুশ্চিন্তারও বলতে পারেন যে বিচারটা আসলে শেষ পর্যন্ত কোন দিকে যায় এবং প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়। অনেক এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে। আমাদের সঙ্গে যুক্ত ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মাহফুজা বৃষ্টি, জানাচ্ছিলেন আদালত প্রাঙ্গণে আজকের যে সমস্ত মামলা এবং আছে সাক্ষী তার বিষয়ে সবশেষ খবরাখবর। দিকে রোহিঙ্গা সংকট সমাধানে বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা পরিদর্শন করেছেন রোহিঙ্গা ক্যাম্প। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারের উখিয়া থেকে যুক্ত আছেন সহকর্মী নাজমুল সাকিব। সাকিব, রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে এসে কোনো ব্রিফিং এখন পর্যন্ত করেছেন কিনা তারা জানতে চাই আপনার মাধ্যমে। অনেক ঠিক কিছুক্ষণ আগে কিন্তু যারা আসলে পরিদর্শনে এসেছেন সেই ভবনটি এসে পৌঁছেছে এবং মাত্রই কিন্তু যেহেতু পৌঁছেছে তারা আসলে ঘুরে ঘুরে দেখছেন এবং এখানে যারা রোহিঙ্গারা আছেন তাদেরও আসলে একটা সমবেত করা হয়েছে এবং তাদের মাধ্যমে আসলে জানার চেষ্টা কিন্তু চলছে যে কি ধরনের আসলে সংকট কিংবা এর বাইরেও আসলে প্রায় বাংলাদেশে যেহেতু তারা 8 বছর ধরে অবস্থান করছেন, সাম্প্রতিককালে কি ধরনের আসলে তারা সংকট দেখছেন কিংবা তাদের মধ্যে যে সহযোগিতা সেটার আসলে সীমাবদ্ধতা কি কি আছে সেগুলো আসলে খতিয়ে দেখছেন। আমরা দেখেছি যে যেই আন্তর্জাতিক সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর প্রতিনিধি মিলিয়ে সব মিলিয়ে প্রায় অন্তত 40টি দেশের প্রতিনিধি কিন্তু এখানে তারা পরিদর্শনে এসেছেন এবং এর বাইরেও রাজনৈতিক দলগুলো যারা আছে অর্থাৎ বিএনপি, জামায়াত, এনসিপি সহ যারা যে দলগুলো আছে তাদের প্রতিনিধি দলও কিন্তু এইখানে পরিদর্শনের জন্য এসেছেন এবং বহরটি কয়েক ভাগে তারা কিন্তু বিভক্ত হয়েছে। একটি বহর তারা যে ক্যাম্প 4 নামে যে ক্যাম্পটি আছে সেখানে গিয়েছে, আরেকটি বহর হাসপাতাল সহ অন্যান্য যে সেবাগুলো দেয়া হচ্ছে এইখানে সেটা আসলে তারা কিন্তু পরিদর্শন করছেন। আমরা দেখেছি যে সকাল থেকে আসলে এই পরিদর্শনকে ঘিরে একটি নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে এবং যারা রোহিঙ্গা জনগোষ্ঠী আছেন তারাও কিন্তু একটা সাজ রবে আছেন। তাদের আসলে যেহেতু আশা যে ফিরে যাবেন যে তাদের নিজ দেশে অর্থাৎ রাখাইন রাজ্যে, সেই আশা নিয়ে কিন্তু তারা আসলে স্বপ্ন বাঁধছেন এবং এই যে প্রতিনিধি দলটি আসছে তাদের হাত ধরে একটি সমাধান হবে বলে তারা কিন্তু প্রত্যাশা করেছেন। গত 2 দিন যে রোহিঙ্গাদের সংকট সমাধানের সংলাপটি চলেছে সেই সংলাপেও কিন্তু আমরা যারা আসলে এখানে উপস্থিত ছিলেন প্রতিনিধি দল
তাদের বক্তব্যে উঠে এসেছে যে কত দ্রুত রোহিঙ্গাদের একটি সুষ্ঠু সমাধান করা যায়, কত দ্রুত তাদের রাখাইন রাজ্যে ফিরিয়ে নেওয়া যায়, সেই ব্যাপারে কিন্তু বারবার আসলে আলোচনা হয়েছে। এবং সেখানে আসলে একটি কথাই কিন্তু উঠে এসেছে যে এই যে রোহিঙ্গাদের যে একটি বড় জনগোষ্ঠী প্রায় সব মিলিয়ে 13 লাখ কিন্তু ছাড়িয়েছে। এই 13 লাখ রোহিঙ্গাকে কত দ্রুত একটি নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে দেওয়া যায় মিয়ানমারে, সেই ব্যবস্থা কিন্তু বাংলাদেশ সরকার করবে, সেটাই কিন্তু এই রোহিঙ্গা জনগোষ্ঠীর আশা। এবং সব মিলে বলা যায় যে মাত্রই যেহেতু এই যে প্রতিনিধি দল যারা এসেছেন তারা আসলে ঘুরে ঘুরে দেখছেন এবং ঠিক দুপুর 1টা নাগাদ কিন্তু হয়তো একটি আপডেট পাওয়া যাবে যে এই পরিদর্শনের পর কি কি সংকটগুলো পাওয়া গেল এবং সেগুলো নিয়ে কিভাবে আসলে সরকার কাজ করবে। অনেক এই ছিল রোহিঙ্গা ক্যাম্প থেকে সবশেষ। রোহিঙ্গা উখিয়া ক্যাম্প থেকে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সেখানকার যে পরিদর্শন করতে আসা প্রতিনিধি দলের তাদের সবশেষ কার্যক্রম। সহকর্মী নাজমুস সাকিব। যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ানোর দায়ে 1 বছর কারাদণ্ডের বিধান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। যদিও বিষয়টি মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতেই সুরক্ষিত বলে দীর্ঘদিন ধরে আদালতের রায় ছিল, যেখানে বলা হয় পতাকা পোড়ানোর মাধ্যমে মানুষ তাদের বাক স্বাধীনতার প্রকাশ করে। তবে এতে আইন ভঙ্গের বিষয়টিও উস্কে দেওয়া হয় বলে উল্লেখ করে সেখানে। তবে এবার ট্রাম্প সাফ জানিয়ে দিলেন, কেউ যদি মার্কিন পতাকা পোড়ায় তবে সরাসরি তার 1 বছরের জেল হবে। এক্ষেত্রে জামিনের কোনো সুযোগই থাকছে না। ট্রাম্পের এই সিদ্ধান্ত বাক স্বাধীনতার পরিপন্থী বলে এর কড়া সমালোচনা করছেন অনেক মার্কিন নাগরিক। শেষ করছি এখন বাণিজ্য, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনীতিতে নারীর উপস্থিতি বাড়লেও কমছে না অনলাইন সহ নানা হয়রানি, চলে চারিত্রিক কাটাছেঁড়া। ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ, ক্যাম্পাসে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। ঋণ কেলেঙ্কারিতে ধুঁকছে অগ্রণী ব্যাংক, শীর্ষ 20 খেলাপির কাছে আটকে আছে 13,000 কোটি টাকা। ইজারার শর্ত ভেঙে নাটোরের পদ্মায় অপরিকল্পিত বালু উত্তোলন, হুমকিতে রূপপুর পারমাণবিক প্রকল্প। এবং যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ানোর দায়ে 1 বছর কারাদণ্ডের বিধান ডোনাল্ড ট্রাম্পের, মার্কিনীদের কড়া সমালোচনা। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।